at last success. Yes, প্রথম দিন থেকেই আমি প্রীতিকে বোঝাচ্ছিলাম, একটা কথাই বলছিলাম যে রনের পাশে যাও, রনের পাশে যাও, রনের সাথে থাকো, স্ত্রী ধর্ম পালন করো। আজকে প্রীতির ভিডিওটা দেখার পর মনে হলো কোথাও না কোথাও, আমি তোমাদের আগেও বলেছি, প্রীতি দেখে কিনা জানি না, কিন্তু রন আমার ভিডিও মোটামুটি রেগুলার দেখে। এটা আমি বহুদিন, আজকে না 1-1.5 বছর আগে একটা ব্যাপার হয়েছিল, আমাদের ইউটিউবের ব্যাপার হয়েছিল, কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে রনের ঝামেলা হয়েছিল। তখন থেকে আমি কিছু কিছু কথা বলেছিলাম এবং রন সে কথাগুলো তার ভিডিওতে উত্তর দিত, তখনই আমি বুঝতে পেরেছিলাম ও দেখে। কিন্তু আজকে যখন প্রীতিকে দেখলাম এবং প্রীতিকে যেই কথাগুলো আমি দিয়েছিলাম সাজেশন, তোমরা ভাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটর মানেই পরনিন্দা পরচর্চা, লোকের ক্ষতি করে, তা না। দেখো কখনো কখনো আমাদের কথা, আমাদের সতর্কবাণী কাজে লাগে। সেই প্রীতিকে যে কথাগুলো আমি বলেছিলাম যে হ্যাঁ, এখন তুমি দূরে নয়, এখন তুমি দূরে থেকে না, বাপের বাড়ি বা দিদি বাড়ি থেকে নয়, বা রনকে বাপের বাড়ি এনে রেখে নয়, তুমি রনের কাছে যাও, তুমি রনের পাশে থাকো এবং গিয়ে কাজে হাত বাটাও। দেখলে তো আজকে কি সুন্দর ডিমের ঝোল আর ভাত রান্না করলো। এটাই হচ্ছে সংসার। ইয়াস প্রীতি, ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে না সংসার হয় না। তুমি বলছো না ভাগ্যিস তুমি 3 মাস ধরে রান্না শিখেছিলে, না হলে তো না খেয়ে থাকতাম। না, তখনও না খেয়ে থাকতে না, শিখে নিতে লাগে, শিখতে লাগে। তোমার সামনে আর কেউ না, তোমার নিজের দিদি একটা রোল মডেল। তোমার দিদির কি খুব বেশি বয়সে বিয়ে হয়েছিল? 19-20-তে বিয়ে হয়েছিল, 19ই হবে বা 20-তে হবে ম্যাক্সিমাম। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুমিও তো 21 বছর হয়ে গেছে না। 18 বছরের বয়সে যদি তুমি রেজিস্ট্রি ম্যারেজ করে থাকো, রেজিস্ট্রির আগে 18-র আগে রেজিস্ট্রি হয় না, তাহলে 3 বছর তোমার বিয়ের হয়ে গেছে, তাহলে তোমার 21 বছর হয়ে গেছে। আর আমাদের ভারতের মোটামুটি 50%, যদি নাও হয় 48% মেয়েদের 21 বছরের 22 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। এটাই কমন থিং। ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়া স্টুডেন্টদেরকেও ওই 22 বছর মানে 4th ইয়ারে উঠলো বিয়ের পরে 1 বছর করে সেরে আবার গিয়ে তুমি মানে শ্বশুরবাড়ি ঘর করো, কিন্তু বিয়ে ঠিক করে মা বাবা বিয়ে দিয়ে দেয়। এখন পর্যন্ত শিক্ষিত সমাজও আমি দেখেছি এই নিয়মটা কিন্তু চলছে। রাজস্থান, ইউপি, বিহার, এমন না এখন মেয়েরা মূর্খ না। মেয়ে LLB করছে 4th ইয়ার, 5 বছরের কোর্স LLB, 4th ইয়ারে বিয়ে হয়ে গেল। বিয়ের পর LLB করছে, প্রফেশনে যাবে। 4th ইয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর আছে, 4th ইয়ারে পড়ছে, মানে 4th ইয়ার মানে লাস্ট ইয়ার অতটা পড়াশোনার চাপ থাকে না। তো 4th ইয়ারে এরকম বিয়ে হয়ে যায়, মানে মেয়েটার বয়স 21 থেকে 22। ওরা কিন্তু মূর্খ না। আর এছাড়া তো গ্রামে গঞ্জে, তুমি বলে গ্রামে গঞ্জে অত ছেড়েই দিলাম। তাই সেই 18 বছর বয়সে যখন তুমি বিয়ে করেছো, তাহলে এখন তোমার একটু সংসারটার দিকেও মন দেওয়া উচিত। কালকে যখন তোমাকে আমি কিছু জ্ঞান দিচ্ছিলাম, বলছিলাম একটু সন্ধ্যা দেওয়া, ইসে করা, তুমি কিন্তু আজকে রনকে জিজ্ঞেস করেছো ধূপকাঠি জ্বালিয়েছো স্নান করার পর। ইয়াস, এইভাবে যদি তুমি সংসার করো না, তখন তোমাদের বলছো দুজনকে ভালো থাকবে। এক্স্যাক্টলি, দুজনকে নিয়ে ভালো থাকবে, দুজনের রাগ দুজনে মিটাবে। সেখানে তোমার বাবা মা, দিদি, জামাইবাবু কাউকে ইন্টারফেয়ার করার কোনো অধিকার তুমি দেবে না। আমি জানি তুমি তোমার বরকে, এই বর রান্না কেমন হয়েছে, এই বর দেখতে কেমন লাগছে, এই বর বলতে থাকো, মানে রনকে। সেখানে দাঁড়িয়ে বরের সাথে যদি কোনো কিছু অসুবিধাও হয়, অশান্তিও হয়, সবারই হয়। তোমার দিদির হয় না, দিদি মেনে নেয় না। তুমি যেটা পেয়েছো সেটা তোমার দিদি পেয়েছে? পায় নাই না। তুমি নিজেই তো বলছো, তোমার দিদি সবসময় বলে দেখ তোর বোরটা কি ভালো, তোর সঙ্গে কত কিছু জিনিস কিনে নিয়ে আসে, তুই সাথে নেই তাও তোর জন্য কিনে, আর আমারটাকে বাজারে নিয়ে গেলাম তাও দেখেও কিছু দেখলো না। ঠিক তেমনি প্রত্যেকের মাঝেই কিছু না কিছু কমিয়া থাকে, কিছু না কিছু কমি থাকে, সেই কমিটা মানিয়ে নিতে লাগে। তার জন্য সেটা বাপের বাড়িতে গিয়ে মা বা বাবার কাছে নালিশ করতে হয় না, তাই তো? তাই এইভাবেই ডিমের ঝোলটা করছো, খুব সুন্দর। তুমি বলেছো যে আমাকে ও শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, আমি রান্না করেছি। ওই প্রথম দিন বলে দেবে, সেকেন্ড দিন বলে দেবে, থার্ড দিন একাই করতে পারবে। তুমি যে সুন্দর করে গুছিয়ে শাড়ি পরো, যে সুন্দর করে গুছিয়ে, হ্যাঁ অনেক ছোট আমার থেকে, মানে সন্তান তুল্য বয়স, অত সুন্দর করে গুছিয়ে শাড়ি কিন্তু আমিও পরতে পারি না। যা সুন্দর করে সাজো, যে সুন্দর করে নিজেকে মেনটেন রাখো, এবং শাড়িতে কোথাও নোংরামি নেই। আমি প্রচুর দিন অনেককে উদাহরণ, বিশেষ করে ওই পিঙ্কির মেয়ে ঝিমিকে উদাহরণ দিতে বলেছি, গিয়ে দেখো প্রীতির নাচের সময় শাড়ি পরে যখন নাচো বা যে কোনো ড্রেস পরে নাচো, সেখানে কোথাও কোনো নোংরামি নেই। তারপরও তোমার সেই ভিডিওগুলিতে 6 লাখ 8 লাখ ভিউজ হয়। ঠিক
যতটা নিপুণতার সাথে শাড়িগুলি পরো, যতটা নিপুণতার সাথে কোন শ্বাসটার সাথে কি সাজে ভাল লাগবে, পিঙ্ক শাড়ির সাথে হোয়াইট ব্লাউজটা ভাল লাগবে, নীল শাড়ির সাথে এই ব্লাউজটা ভাল লাগবে, ঠিক যেভাবে মেনটেন করে চলো, ঠিক তেমনি তুমি যখন রান্না করবে তখনও যদি প্রথম 4-5 দিন 4 to 5 days কষ্ট হবে। আজকালকার দিনে রান্না ছেলেরাও করতে পারে, আমার ছেলেই তো করতে পারে, ক্লাস 2 থেকে করতে পারে না, ওরকমভাবে ওই লাউ কেটে লতি কেটে ওইসব রান্না করতে পারে না, ওরা ওইসব জানে না। কিন্তু নর্মাল মাইক্রোওয়েভ ডিশগুলি ক্লাস 2 থেকেই করতে পারতো না, ওই ভাত ডাল ভাজা না, ম্যাগি টেগি ক্লাস 2তে মোটামুটি ম্যাগি বসিয়ে মাইক্রোওয়েভ, অফকোর্স মাইক্রোওয়েভ ছাড়া গ্যাস ট্যাস তো ধরতে পারতো না, 2-3 থেকে ওই মাইক্রোওয়েভে বসিয়ে একটুখানি কিছু করে ফেললো, করতে পারতো। হ্যাঁ, একটুখানি ওই ম্যাগির জলটা গরম করে ম্যাগিটা দিয়ে দিল ওটার মধ্যে, মাইক্রোওয়েভে জল ম্যাগি দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে বসিয়ে দিল, স্টিম যেটাকে বলা হয়, তো ওটা 2-3 থেকেই করতে পারতো, অন্য রান্না করতে পারে। এখন তো অন্য রান্নাও করতে পারে, মাইক্রোওয়েভে পারে, গ্যাস ওভেনও পারে, গ্যাস ওভেন অতটা করে না, মাইক্রোওয়েভটাই পারে। মেনলি ওই যে মাংসতে সব কিছু মাখিয়েটাকে বসিয়ে দিল, গ্রিল করতে বসিয়ে দিল, ওটা করে ফেলতে পারে, পনির গ্রিল করে ফেলতে পারে। সেখানে দাঁড়িয়ে তোমাকে বলবো তুমিও একটা মাইক্রোওয়েভ কিনে নাও, ইজি টু কুক, হাত পোড়ার তরকারি পোড়ার ঝামেলা নেই। আর ভাতে তোমার ফ্যান গালতে একটু অসুবিধা হচ্ছিল, তাই তো দেখলাম, পরে তুমি খুব সুন্দর করে ভাত করলে। ভাতের জন্য এরকম রাইস কুকার কিনতে পাওয়া যায়, যেখানে মাপ মতো চাল ডাল দিলে, ইলেকট্রিকের সুইচ দিলে আরামসে, হ্যাঁ ফ্যান গালতে হবে না, আরামসে সেই ভাতটা হয়ে যাবে, তোমার চিন্তাও লাগবে না যে ভাতটা পুরলো কি ধরলো, কিচ্ছু হবে না। প্লাস অটোমেটিক সুইচ অফের ব্যবস্থাটা এরকম আছে কিছু রাইস কুকারে, যে তুমি ভাতটা বসালে টাইম সেট করে দিলে বা করে দিলে অটোমেটিক্যালি ভাতটা হয়ে যাবে, এবং খাওয়ার আগে গরম গরম ভাত পেয়ে যাবে। তো জিনিস যখন তোমরা তো মডার্ন, নানা রকম জিনিস আমাদের থেকে অনেক বেশি জানো, তো সেই মাইক্রোওয়েভে অনেক কিছু করা যায়। আলু টালু বয়েল মাইক্রোওয়েভ করে ফেললে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ মাইক্রোওয়েভে করে ফেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আলু ডিম সিদ্ধ করে নিলে মেখে নিলে। হ্যাঁ, আর তোমার মনে হয় যে রন প্রীতি বলতে অজ্ঞান, সে তরকারিতে একটু নুন বেশি দিলে বা ঝাল বেশি দিলে কোনো দিন বলবে খারাপ হয়নি? তুমি যাই করবে না কেন ও এটাকে দারুণ, ইয়েস তুমি যা কথা তার মতো বললাম, তো ওরকমই বলবে। নুনটা হয়তো প্রথম দিকে একটু আন্দাজ করতে নাও পারো, কম দেবে, কারণ নুন মেখে খাওয়া যায়, নুন হয়তো পাতে নিয়ে খেতে একটু অসুবিধা হয়, মেখে খেতে অসুবিধাটা হয় না। অনেক সময় যদি তোমার বেশি হয়ে যায় তখন একটু কমাতে অনেকে পারে না প্রথম দিকে, কিন্তু কম হলে ব্যাপার না, একটু মেখে নিয়ে খাওয়া যায়, নুনটা কম দিলেই হয়ে গেল। হ্যাঁ, তাই শুধু ডিম না, ডিম দিয়ে শুরু করো, আস্তে আস্তে দেখবে সব পারবে। আমার আজকে দেখে ভিডিওটা তোমার কি যে ভালো লেগেছে, বাসন কি সুন্দর করে মাজছিলে, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, 3 থেকে 4 দিন রান্না করো, 3 থেকে 4 দিন ডিমের ঝোল রান্না করার সঙ্গে সঙ্গেই দেখবে ডাল রান্না করে ফেলতে পারবে। ডাল করতে পারলে সবজিও করতে, তুমি নিজেই বললে যে 3 মাস ধরে ও রান্না করে খাচ্ছে, ও কি কখনো আগে রান্না করে খেয়েছিল? খায়নি। পরিস্থিতিও কেমন করেছে যে ওকে রান্না করতে বাধ্য হচ্ছে, পরিস্থিতিও কেমন করেছে ও রান্না শিখতে বাধ্য হয়েছে, তাহলে তুমি পারবে না কেন? আমি জানি, জানো তো বড় বড় আর্টিস্টরা যারা খুব ভালো সিঙ্গার হয়, যারা খুব ভালো নাচে, যারা খুব ভালো সাজে, ওরা কিন্তু খুব ভালো রান্নাও করতে পারে। আশা ভোসলের থেকে মাধুরী দীক্ষিত খুব ভালো কিচেন কুইনও বলতে পারো। আশা ভোসলের তো রেস্টুরেন্টের জন্য আছে, আশা ভোসলের রান্নার প্রশংসা বিভিন্ন সেলিব্রিটি করেছে। হ্যাঁ, মাধুরী দীক্ষিত নানা রকম সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে নানা রকম রান্না করতে পারে। তো এই যে বড় বড় সেলিব্রিটি যাদেরকে তোমরা ফলো করো, যে হ্যাঁ শিল্পা শেট্টি দেখবে প্রচুর ইউটিউব চ্যানেলে প্রচুর রান্নার ভিডিও নিজে রান্না করছে দিচ্ছে, ওরা শুধুমাত্র যে আমরা ভাবি না শাড়ি ব্লাউজ আর মেকআপে ধ্যান দেয়, না, যারা ধ্যান দেয় ওরা মোটামুটি সব দিক দিয়েই ধ্যান দেয়, যারা পারফেকশনিস্ট হয় ওরা সব দিক দিয়েই করে। এটা খুব ভুল ধারণা যে হ্যাঁ ওদের হয়তো রোজ দিন করতে লাগে না, ওদের হয়তো রোজ দিন করার দরকার পড়ে না, রোজ দিন প্রতিনিয়তই করতে লাগবে সেরকম কোনো দরকার পড়ে না। আর প্লাস তুমি যেখানে আছো হয়তো দেখা যাবে রন তোমাকে একটা মেড সার্ভেন্টই রেখে দেবে, রান্নার মেড সার্ভেন্টই রেখে দেবে, তাহলে তোমার কোনো অসুবিধাও হবে না। ওই মাসি সব রান্না করলো, তুমি হয়তো একটা আইটেম করে শিখলে, একটা আইটেম করে মাসির সঙ্গে দাঁড়িয়ে করলে, তাতে কি হবে তোমার শেখাটা হয়ে যাবে। শিখে রাখতে কোনো আপত্তি নেই, তোমার করার প্রয়োজন পড়ুক আর না পড়ুক, যদি শিখে রাখো সেখানে কোনো ক্ষতি নেই। জানো তো কি সুন্দর করে বাসন মাজছিলে,
হ্যাঁ কি হাসবি না, বিয়ে দিয়ে দেবো তো, মানে বাসন মাজার কথা বলছো, মানে বিয়ের পরে এগুলি করতে লাগে। এইগুলি করার মধ্যেও একটা মজা আছে। প্লাস যখন তুমি ভাববে না এই সংসারটা শুধুই তোমার, তুমি এই সংসারের রানী, তুমি রনের মনের রানী তো ছিলে, কিন্তু আজকে সংসারটাতে তুমি রানী। 4টা ডিম করবে না 6টা ডিম করবে না 5টা ডিম করবে না 2টো ডিম করবে, সেটা বলা কোনো কেউ নেই। তুমি কিন্তু ওনার, তুমি বলতে পারবে। সেখানে অন্য জায়গায় থাকলে অন্য কারোর মতামত বা তোমাকে নিতে লাগতো। এখন এখানে সমস্ত দায়িত্ব সব কিছু একান্ত তোমার। ভালো খারাপ মন্দ মানে বলার অধিকারটুকুন শুধুমাত্র তোমার। এই জিনিসটা প্রচণ্ড তোমারও ভালো লাগবে যে হ্যাঁ, আমাকে এখন বলার মতো কেউ নেই, কেউ নেই। এটা অনেক বড় জিনিস। কটা আলু দিলে আলুটা সিদ্ধ, অনেক সময় জানি শ্বশুরবাড়িতে রান্না খারাপ হলে অন্যরা কি বলবে না বলে ভেবে অনেক সময় পিছনে থাকতে লাগে। তুমি কেন, আমিও অনেক সময় এরকম করেছি। বড় বাড়িতে প্রচুর লোক, তো এখন বাবা যদি খারাপ হয় একটা কেরম খারাপ খারাপ লাগে, তাই তো। তো এখানে তো রন সেরকম চিন্তা নাই, তাই দুজনে রান্না করতে করতে দেখবে কোনদিন 2-3 পদ আইটেম শিখে দিদির বরকে নেমন্তন্ন করতে পারবে, তাহলেই 5 জনের হয়ে গেল। তারপরে মা বাবাকে বলবে, এভাবে করে 7 জনের হয়ে যাবে। দেখবে করতে করতে কি সুন্দর শেখ হয়ে যাবে। হ্যাঁ, আর ডিমের ঝোল, মাছের ঝোল, ভাজা আর ডাল, বাঙালি ঘরে এর থেকে বেশি কি লাগে? ও আচ্ছা, মাংস। এইগুলি এই কয়েকটা রান্না শিখি এনাফ। আর ওই যে 8 পৌরে রান্নাগুলি যেগুলি মানে তুমি বলবে আপনি কোন দিকে, হ্যাঁ সে আমাদের সেই যে লাউ মুগ, সেই কি লতি টতি, ওসব বেশ কঠিন রান্নাগুলি, ওইগুলি অতটা না শিখলে হবে। যখন মা খাওয়ার দেবে, আর যদি তুমি মনে করো যে হ্যাঁ শিখবো, সেটা ওই 1 বছর 2 বছর পরে শিখলেও হবে। মিনিমাম খাওয়ার জন্য যেটুকুন রান্না শেখার দরকার সেটুকু তুমি করতেই পারো। দেখেছো তো যে থালটা দেখে তোমার কত ভালো লেগেছে, ঘরের সব জিনিস কি সুন্দর, ডিশটা সুন্দর, নুন পটটা, সল্ট পটটা সুন্দর, সব সুন্দর। অথচ তুমি নিজেকে এই ঘরটার থেকে অনেকটা দিন দূরে রেখেছিলে, অনেকটা দিন নিজেকে দূরে রেখেছিলে। এটা কিন্তু সত্যি আমারও খারাপ লাগছিল। তুমি যদি এই জায়গাটাতে আগে চলে আসতে তাহলে তোমার এই জিনিসটা এতটা ব্যাপারটা বিগড়াতো না, আর কেউ সাহস পেত না তোমার বরের দিকে আঙ্গুল তুলে শাসিয়ে কথা বলার মতো। বুঝতে পেরেছো? তুমি তোমার জায়গাটা থেকে সরে গেছিলে। কেন? এই জায়গাটা তো তোমার, সেই জায়গাটা থেকে তুমি সরে যাবে না। যে তুমি সরে গিয়ে অন্যদেরকে তোমার বরকে শাসানি দিতে সাহস দিয়েছ, সাহস করে দিয়েছো, তাই তুমি জায়গাটাতে সরবে না। যেটা তুমি বললে রনের শরীরটা খারাপ, কদিন ধরে জ্বর আসছে, ব্লাড টেস্ট করতে নিয়ে যাবে, খুব ভালো করেছো। কারণ তোমার বাড়িতে যা মশা দেখলাম, মানে মশার কি ধূপকাঠিটা লাগানোর পরও এত মশা পড়ছে, জ্বরটা তাহলে হতেই পারে। তাহলে এইরকম মশার জায়গাতে তো কনস্ট্যান্ট 24 আওয়ার্স অল আউটের একদম যেটা হাই ডোজ, সাথে কিছু এরকম ধূপকাঠি সব লাগে, এত মশা। তাও আবার দিনের বেলা। তুমি হাসছিলে, মশা দেখে তো সত্যি আমার মানে প্রচণ্ড অবাক লেগেছে যে এত মশা। তো তাহলে তুমি যখন ঘর মুছবে তখন দামি দামি সে ইউজ করবে, যেটাতে মসকিউটো কিলার থাকে না, এরকম ইনসেক্টিসাইডগুলি ইউজ করবে যখন ঘর মুছবে, এবং সকালে উঠেই এটা ইউজ করবে, সো দ্যাট মশার যাতে না থাকে। এত মশাতে তো জ্বর আসবেই, আর সেই মশাতে জ্বর আসবে মানে মশার কামড়ে জ্বর হতেই পারে, সেই জ্বরটা খারাপ দিকেও যেতে পারে। তাই প্লাস জ্বরটা শুধু যে মশার কামড় হতে পারে তার না, সে মানসিকভাবেও সত্যিকারের বিপর্যস্ত। তো এখন তুমি আসাতে দেখো তো কতটা সুন্দর দুজনকে লাগছিল, কতটা খুশিও। হ্যাঁ, তাই মানসিকভাবে যত কিছুই হোক, মা বাবা তো, দিদি তো বিপর্যস্ত মানসিকভাবে। তো সেখানটায় দাঁড়িয়ে জ্বরটা অনেক সময় টেনশন থেকেও আসে, স্ট্রেস থেকেও আসে। জ্বর একটা অসুখ না, জ্বর একটা অসুখের মানে মূল, মানে ভেতরে অন্য কোনো অসুখ আছে, সেটার থেকে জ্বরটা বাইরের জ্বর দেখানো হয়। পেট গরম করে জ্বর উঠেছে বা অন্য কোনো সর্দি কাশি থেকে জ্বর উঠেছে, জ্বরটা আসে, বডি টেম্পারেচারটা বাইরে আসে, কারণ হচ্ছে অন্য কোনো ভেতরে কোনো অসুখ থেকে। আর ও যেরকমভাবে স্ট্রেসড, যেরকমভাবে মানে আহত হয়েছে, হ্যাঁ, মানসিক আহত, শারীরিকভাবে আহত, তাহলে তো অসুখ তো হতেই পারে, তাই না? সেখানে দাঁড়িয়ে খুব ভালো করেছো।
ফুল মানে শুধুমাত্র একটা দুটো না, সব ধরনের ব্লাড টেস্ট করাও। মশার থেকে যে ধরনের ডিজিজগুলি হয় সেগুলি ব্লাড টেস্ট করাও। এছাড়া টাইফয়েড বা এসব যে কোনো জিনিস, কদিন ধরে জ্বর আসছে বা খুব দুর্বল হয়ে গেছে কিনা, খুব বেশি কাজ করছে কিনা, দুর্বলতা থেকে সময় জ্বর আসে, সব কিছু মিলিয়ে একটা ভালো ভালো চেক আপ হওয়া উচিত ওর জন্য। সত্যি কথা বলতে ভালো চেক আপ। প্রীতি, দিনের শেষে কিন্তু তোমার আসল সম্বল কিন্তু শুধুই রন। যতই বাবা মা ভালোবাসুক, যতই দিদি জামাইবাবু ভালোবাসুক, আসল মানুষটা কিন্তু রন। এটা তুমি যদি ভুলে যাও তাহলে ভুল করবে। তুমি বলে না ভুলিনি, ভুলে কে আসতাম না, ভুলোনি, কিন্তু তুমি চলে গেছিলে তো, এতদিন ওকে ছাড়া থেকেছিলে তো, অনেক দিন ওকে ছাড়া, তো অনেক দিন ওকে ছাড়া তুমি থেকেছিলে। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই তাকে একটা ফুল আমার মনে হয় চেক আপ করানো ভালো। এবার আসছি তোমার পোস্ট, তোমার ইনস্টাগ্রাম এবং তুমি ইউটিউবে একটাই কমিউনিটি পোস্ট দিয়েছিলে, যেটা কিনা তোমার মূল কথা ছিল। তারপর তুমি কোনো পোস্ট দাওনি, কিন্তু তোমার চ্যানেল অনেক আগে হ্যাক হয়ে গেছে, তুমি আগেও বলেছিলে। আর সেই হ্যাক চ্যানেলে অনেক তোমার থেকে বেশি ফলোয়ার্স, এবং ওরা অনেক কিছু লিখছে বা পোস্ট দিচ্ছে। হ্যাঁ, একটা কমেন্টের কথা কালকে আমি বলেও ছিলাম, সেটা তোমার ছিল। আর তুমি ওই পোস্টে নিয়ে কোনো রকম ভিডিও তুমি করছো না, না কোনো রকম ভিডিও করার আর দরকার নেই, কোনো কিছু বলারই দরকার নেই, কোনো কিছু বলারই দরকার নেই। তারপরে কি হতে কি হবে, কোথায় হিতে বিপরীত হবে বুঝতে তো পারলে। তোমার কমিউনিটি পোস্ট আর কারোর আইসিইউতে ভর্তি হয়ে যাওয়ার মতো একটা কন্ডিশন, সেটা যে অন্যদিকে যায় নাই বা অনেক কিছু করে নাই বুঝতেই পারছো। সেখানে দাঁড়িয়ে দরকার নেই। হয়নি, হতে কতক্ষণ, করেনি, করতে কতক্ষণ, আরও অনেক কিছু যেতে পারে, তাই না? সেখানে দাঁড়িয়ে আর কোনো কিছু বলার দরকার নেই। সাংসারিক ব্যাপার, নিজেদের পার্সোনাল লাইফের ব্যাপার, সেটা শুধুমাত্র পার্সোনালি রাখো। সোশ্যাল মিডিয়াতে ততটুকুনি আনো যতটুকুন একদম না হলে না হয়। এই যে এখন তুমি রান্না শিখবে, নতুন নতুন রান্না করবে, নতুন নতুন আইটেম করবে, নতুন নতুন করে ঘর মোছা, বিছানা গোছানো, এগুলি শিখবে ধীরে ধীরে। এটা নিয়েই তুমি ব্লগ করো, এটা নিয়েই তুমি ভিডিও দাও, দেখবে পাবলিক তোমাকে এমনিতেই প্রচুর ভালোবাসে। তাই কোনো রকম কন্ট্রোভার্সি, দেখো তোমরা কন্ট্রোভার্সি আনলে আমরা প্রফিটেবল, আমাদের লাভ হয়, কিন্তু কারোর জীবন শেষ হয়ে যাক, কারোর সংসার ভেঙে যাক, কারোর রক্তের সম্পর্ক টুকরো টুকরো হয়ে যাক, আর সেখান থেকে আর্ন করার রোজগার করার ইচ্ছে অ্যাটলিস্ট আমার নেই। তাই তুমি সেই রকম জিনিসগুলি আনবে না। আর বাকি রইল লোকে বানিয়ে বানিয়ে ভিডিও করা, যারা বানিয়ে বানিয়ে রামকে শ্যাম, শ্যামকে গীতা, গীতাকে করুক না। তোমাদের দিক থেকে যদি কোনো কিছু না আসে তাহলে তো আমরাও কিছু বলতে পারি না। এতদিন কি তোমাদেরকে নিয়ে ওই সময় হয়েছিল যখন তোমরা আলাদা ছিলে, অনেক কিছু রটেছিল, অনেক কিছু বলা হয়েছিল, যেটা আমি কখনোই বিশ্বাস করিনি। কারণ আমি জানি রন আর প্রীতি কোনো দিন আলাদা হবে না, কোনো দিন না। রনের আত্মা, প্রাণ, জীবন, চোখ, নাক সবই প্রীতি। তাহলে সেখানে রনের জীবনে অস্তিত্বটাই যেখানে জুড়ে আছে প্রীতিকে নিয়ে, সে প্রীতিকে মাতাল হয়ে মারবে, সে প্রীতির জায়গায় অন্য কোনো মহিলাকে আনবে, প্রশ্নই আসে না। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আনার দরকার নেই। যদি মনে করো অফ ক্যামেরাতে মেটানো যাবে বা মেটানো যাওয়ার মতো কখনো পরিস্থিতি হবে তখন যেও। এখন তো কোনো সেরকম পরিস্থিতি নেই। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস নিজেদের সমস্ত ইমোশন, সমস্ত আবেগ, সমস্ত ভালো লাগা, সমস্ত ভালোবাসা নিজেদের মধ্যেই রেখে দাও। যদি কারোর প্রতি যে হ্যাঁ ভাগনাকে খুব ভালোবাসে মামা, দিদিকে খুব ভালোবাসে, দিদিকে খুব মিস করে, দরকার নেই। একদিন তো কোনো দিন দিদি মিস করবে, যদি কোনো দিন করে সেদিন নয় মিল হবে। কোনো দিন তো ভাগনা বড় হয়ে মামার কাছে আসবে, সেদিন নয় হবে। কোনো দিন তো মা বাবা তার ছেলেকে দেখতে চাইবে, সেই ছেলের জন্মদিনই হোক, কোনো দিন, সেটা যদি 10 বছর পরেও হয়, ক্ষতি কি? তোমাদের আর কোনো রকম ইনিশিয়েটিভ নিয়ে ওই এগিয়ে গিয়ে ড্রেস দেওয়া, এগিয়ে গিয়ে খাওয়ার পাঠানো, না তো কোনো ভালোতে থাকবে, না তো কোনো খারাপে থাকবে। রনের কাজ করবে, তুমি তোমার কাজ করবে। দিনের শেষে সংসার সামলে তুমি তোমার নাচের, তোমার ড্যান্স ক্লাস তুমি জয়েন করেছিলে, প্রয়োজনে তুমি ড্যান্স ক্লাসে আবার জয়েন করো। তোমার নাচ তোমার একটা ভীষণ আরাধ্যা জিনিস, তুমি নাচ শেখো, তুমি তোমার নিজের গ্রুমিং, তোমার নিজের ওয়ার্কিং, তোমার সংসার তুমি চালিয়ে যাও। রনের ওয়ার্কিং তোমার পাশে থাকে, বাস। আর মাঝে মাঝে বেড়াতে যেতে হলে বাপের বাড়ি তো আছেই, দিদির বাড়ি তো আছেই, দিদির ছেলে তো আছেই, সেটা তো আছেই। তো এইভাবেই চালিয়ে যাও।
আর যারা তোমাদেরকে চায় না, যারা তোমাদেরকে ভালোবাসে না, তাদেরকে তোমরা ভালোবাসো বলে দেখাতে চেও না যে তোমাদের জীবনে ওদের এখনো মূল্য আছে, দেখাতে যেও না। তোমাদের মন এখনো কাঁদে, দেখাতে যেও না। ইমোশনের যে মর্যাদা দেয় না, তাকে ইমোশন না দেখিয়ে সরে আসাটাই আমার মনে হয় মানে বুদ্ধিমতী বা বুদ্ধিমানের কাজ। এক জ্যাকেট দিতে গিয়ে, এক জন্মদিনের নেমন্তন্ন করতে গিয়ে কি অবস্থাটা হলো, বুঝলে তো, দেখলে তো। হ্যাঁ, তো ওখানে তো তোমাদের কোনো জায়গা নেই, ওইখানে তোমাদের প্রতি কারোর কোনো ফিলিংস নেই। যা ছিল পুরাতন ছিল, এখন সেগুলো মরে গেছে। তাহলে সেই মরে যাওয়া জিনিসটাকে জাগানোটা এতটা ইজি না। আর যদি সত্যি ওরা কোনোদিনও জাগে মনের থেকে, ওদেরও তো কোনোদিন মিস হতে পারে, তাহলে নিশ্চয়ই ওরাও ফোন করবে, নিশ্চয়ই ওরাও খোঁজ দেবে, নিশ্চয় ওরা তোমাদেরকে আসতে বলবে। যেও না। 3 মাস পর রন বাড়িতে গেছিল, আর সে 3 মাস পরে রনের বাড়িতে যাওয়াতে এরকম হুল্লোড় হয়ে গেল। তো রন যদি আগামী 6 মাস বা 1 বছর না যায়, আমার মনে হয় না খুব একটা বেশি পার্থক্য হবে বলে। আমার মনে হয় না মা বাবা মিস করবে বলে। আর যদি মা বাবা ডাকে, আয় বাবা আয়, নিশ্চয়ই যাবে। তবে ডাকটা আসতে লাগবে, তারপর যাবে। কেউ ডাকলো না, তোমরা দৌড়ে চলে গেলে, তারপরে কিন্তু পরিণতিটা এরকমই হবে। যদি কারোর কাছে তোমার দাম না থাকে, তাকে তুমি দাম দিতে যেও না, বা তুমি তারপরে তোমার দাম আছে সেটাও দেখাতে যেও না। ভুল তোমরা এখানটাতেই করেছো। তোমাদের অস্তিত্বটা নেই ওইখানে, সেখানে তোমরা অস্তিত্ব খুঁজতে গেছিলে। সেই অস্তিত্বটা খুঁজতে যেও না। দেখা যাক। আমার মনে হয় না যেহেতু মা বাবা আছে, ছেলেকে ছেড়ে বেশিদিন থাকতে পারবে বলে। তো খুব খুব ভাল লাগলো প্রীতি যে তুমি আমার কথাটা এভাবে শুনেছো, আমার কথাটার এভাবে দাম দিয়েছো। চলো বাই।